ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও লেকচার অফ বায়োনেস লার্ন। আমরা এর আগে ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিধি সম্বন্ধে জেনেছি। এই শ্রেণীবিন্যাস বিধিতে আমরা জেনেছি যে কী করে শ্রেণীবিন্যাসের মাধ্যমে বা কী করে শ্রেণীবিন্যাস করার মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট জীবকে তার নির্দিষ্ট পজিশন বা নির্দিষ্ট স্থান এই বিশাল জীবজগতের মধ্যে নিশ্চিত করা যায় এবং সে কোন কোন গ্রুপের মধ্যে বিলং করে, অর্থাৎ তার পর্ব কী, তার গোত্র কী, তার গণ কী, তার রাজ্য কী, এগুলো আমরা কি করে নির্ণয় করব এবং সেই নির্ণয় করার যে বিভিন্ন নিয়মগুলো এগুলো আমরা আগে দেখেছি। আজকে আমরা জীবজগতের শ্রেণীবিন্যাসে চলে আসব। তাহলে এই জীবজগতের শ্রেণীবিন্যাস ওই ধরনের যে বিভিন্ন নিয়মাবলীগুলো আছে সেই নিয়মাবলীগুলির উপরে নির্ভর করেই করা হয়। জীবজগতের শ্রেণীবিন্যাস এই অধ্যায়টা ক্লাস 11 নিট সব কিছুর জন্য ভীষণ দরকারি, কারণ এর মধ্যে পুরো জীবজগতের শ্রেণীবিন্যাসের তা আমরা পড়ব, অর্থাৎ বিভিন্ন জীব মানে বিভিন্ন প্রাণী বা বিভিন্ন উদ্ভিদকে কীরকমভাবে শ্রেণীবিন্যাস করা হয়, তাদের কী কী রাজ্য, কী কী পর্ব থাকে, তার বৈশিষ্ট্য, সেগুলোর বিশেষ বৈশিষ্ট্য, উদাহরণ, এগুলো আমরা সব দেখব। তাহলে আজকে আমরা সরাসরি জীবজগতের শ্রেণীবিন্যাসে এগিয়ে যাচ্ছি। জীবজগতের শ্রেণীবিন্যাস আমরা আগেই জেনেছি যখন আমরা ট্যাক্সোনমি অধ্যায় পড়ছিলাম। এই ট্যাক্সোনমি অধ্যায়তেই আমরা জেনেছি যে জীবজগতের শ্রেণীবিন্যাস করতে হলে প্রথমে জীবের বাহ্যিক বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে জানতে হয়, অর্থাৎ একটা জীব তার বাহ্যিক বৈশিষ্ট্য সমূহের উপরে ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে বা বিভিন্ন স্তরে বিভক্ত হয়। এটাই হচ্ছে শ্রেণীবিন্যাস করার পদ্ধতির একদম জিস্ট বা সংক্ষিপ্তসার যদি বলা যেতে পারে, বা সারমর্ম যদি তোমরা বলো। অর্থাৎ কোনো একটি জীবকে দেখে তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে নির্ণয় করতে হয়। এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো অনেক রকমের হয়, যেমন তার বাহ্যিক বৈশিষ্ট্য, তার আভ্যন্তরীণ বৈশিষ্ট্য, এই রকম বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে আমরা ওই জীবটিকে কতগুলি ক্রম অনুসারে শ্রেণীতে ভাগ করি, যেমন রাজ্য, পর্ব, গণ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলো তোমরা আগেও দেখেছো। এবার এই যে আমরা যে জীবজগৎকে বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করছি বা জীবজগৎকে যে আমরা বিভিন্নভাবে বিভক্ত করছি, এই বিভক্ত করার প্রক্রিয়াটা কিন্তু অনেক পুরনো। দেখবে আমরা যখনই কোনো জায়গায় যাই বা কোনো একটা স্থানে যাই, সেখানে গেলে আমাদের চোখে সাধারণত দুটো জিনিস পড়ে, একটা উদ্ভিদ, একটা প্রাণী। এটা আমরা কি করে বুঝি? না, এটা আমরা বুঝি উদ্ভিদ সাধারণত গমন করতে পারে না, তারা এক জায়গায় থাকে, তার সবুজ পাতা সমৃদ্ধ হয়, মানে সবুজ উদ্ভিদ হয়। আর প্রাণী হলে যেমন পাখি উঠতে পারে, জন্তু জানোয়ার চলাফেরা করতে পারে, মানুষ চলাফেরা করতে পারে। প্রত্যেকটা জন্তু জানোয়ার বা প্রত্যেকটা পাখি বা প্রত্যেক মানুষের নিজস্ব ভাষা, নিজস্ব একটা কমিউনিকেটিং ল্যাঙ্গুয়েজ, সংযোগের একটা মাধ্যম আছে, এগুলো আমরা দেখতে পাই। মাছ জলের মধ্যে সাঁতার কাটে, বিভিন্ন ধরনের মাছ আমরা দেখতে পাই। এগুলো দেখে আমরা খুব সহজেই প্রাণী এবং উদ্ভিদকে আমরা আলাদা করি। এই যে প্রাণী এবং উদ্ভিদকে আমরা আলাদা করলাম, এই প্রাণী এবং উদ্ভিদের মধ্যে আমরা আবার কিছু কিছু প্রাণীকে আলাদা করি যে এরা খেচর প্রাণী বা পাখি, এরা জলজ প্রাণী বা মাছ, এরা স্থলজ প্রাণী, এরা শাপদ, এরা হচ্ছে সর্বভূক, এরা হচ্ছে স্তন্যপায়ী, এরা কিছু প্রাণী থাকে যারা শুধুমাত্র সবুজ শাকসবজি মানে ঘাস ইত্যাদি উদ্ভিদের উপর নির্ভর করে। হ্যাঁ, তো এইরকম উপরে ভিত্তি করে আমরা জীবগোষ্ঠীকে ভাগ করি। আবার তেমনি বর্তমানকালে আমরা দেখি যে আমরা উদ্ভিদ গোষ্ঠীকে উৎপাদক এবং প্রাণী গোষ্ঠীকে খাদক, খাদকের মধ্যে যতক্ষণে প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, সর্বোচ্চ শ্রেণীর খাদকে ভাগ করি। আমরা যেমন সর্বোচ্চ শ্রেণীর খাদক বা অমনিফোরাস, আমরা সব কিছু খাই। আমরা সরাসরি উদ্ভিদকেও গ্রহণ করি, আমরা প্রাণীদেরও মানে খাই, মানে কি বলবো, সরাসরি না হয়েও একটা ঘুরপথে আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল হই। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করে আসি। আমরা যেহেতু ইকোলজি পড়েছি তাই জিনিসগুলো আমাদের মাথায় আসছে, কিন্তু তুমি যদি দেখো যে কোনো একটা সাধারণ মানুষকে যদি জিজ্ঞাসা করো, তাহলে সে বলবে এরা খাদ্য তৈরি করে এবং এরা খাদ্যের উপর নির্ভর করে। সে সরাসরি বলবে ঘাস খাদ্য তৈরি করছে, ছাগল ঘাস খাচ্ছে, বাঘ ছাগলকে খাচ্ছে এবং এরকমভাবে, বা পোকা ঘাস খাচ্ছে, পোকাকে ব্যাঙ খাচ্ছে, ব্যাঙকে সাপ খাচ্ছে, সাপকে পাখি খাচ্ছে, এরকম ধরনের একটা চেন চলছে। এগুলোকে আমরা খাদ্য শৃঙ্খল বলে জেনেছি। যাই হোক, কিন্তু
এগুলোর উপরে ভিত্তি করেও কিন্তু আমরা শ্রেণীবিন্যাস করতে পারি। অবশ্যই তো শ্রেণীবিন্যাস হলো না, যে কিছু উদ্ভিদকে আমরা উৎপাদকের মধ্যে দিলাম, প্রাণীদের মধ্যে কিছু প্রাণীকে আমরা দিলাম প্রথম শ্রেণীর খাদকের মধ্যে, কিছুকে দিলাম আমরা দ্বিতীয় শ্রেণীর খাদকের মধ্যে, কিছুকে আমরা দিলাম সর্বোচ্চ শ্রেণীর খাদকের মধ্যে। এইরকমভাবে আমরা প্রাণীকেও বিভিন্নভাবে ভাগ করে থাকি। তাহলে উদ্ভিদ এবং প্রাণী এই উভয়কেই আমরা একটা বাস্তুতান্ত্রিক ভিত্তিতেও ভাগ করে থাকি। তাহলে আমরা দেখলাম যে বহি গঠনের উপর নির্ভর করে বা তারা হাঁটাচলা করতে পারছে কিনা এর উপরে নির্ভর করে আমরা প্রাথমিক পর্যায়ে একটা যে উদ্ভিদ বা প্রাণীকে ভাগ করি। অ্যারিস্টটল প্রথম দিকে, আজ থেকে অনেক বছর আগে অ্যারিস্টটল প্রথম জীবগোষ্ঠীকে ভাগ করেছিলেন উদ্ভিদ এবং প্রাণীর উপরে নির্ভর করে। কিসের উপরে ভিত্তি করে ভাগ করেছিলেন না, উনি যার উপরে ভিত্তি করে ভাগ করেছিলেন তার উপরে ভিত্তি করে আমরা কোনো একটা জায়গায় গেলে উদ্ভিদ আর প্রাণীকে ভাগ করি। উদ্ভিদ হচ্ছে নড়াচড়া করতে পারে না, বিশাল আকৃতির হয় এবং সবুজ রঙের হয়, এগুলোকে আমরা উদ্ভিদ বলি। যাদের মধ্যে কোনো কমিউনিকেটিং ল্যাঙ্গুয়েজ থাকে না, যারা কথা বলতে পারে না, যারা আপাত দৃষ্টিতে উত্তেজনায় সাড়া দিতে পারে না, মানে তুমি একটা গাছকে একটা ডাল কেটে দিলে সে কোনো উত্তেজনায় সাড়া দেবে না, এরকম ধরনের ব্যাপারকে দেখে উনি উদ্ভিদ, এবং যারা ঠিক এর উল্টোটা তাদেরকে উনি প্রাণী বলেন। এই প্রাণীদের মধ্যে আবার পরবর্তীকালে উনি দেখেন যে কিছু প্রাণী থাকে যারা ডিম প্রসব করছে, আর কিছু প্রাণী থাকে যারা ডিম ছাড়া মানে একদম কি বলবো পূর্ণাঙ্গ জীব প্রসব করছে। এই হিসাবে উনি আবার তাদেরকে ভাগ করেন, কিন্তু সেগুলো তো জীবের ভাগ। বা উদ্ভিদের মধ্যে উনি রোহিণী গোত্রের উদ্ভিদের কথা বলেন, যারা লতানে উদ্ভিদ তাদের কথা বলেন, আবার মহিরু বৃক্ষের কথাও বলেন, সেগুলো আবার উদ্ভিদের ভাগ। আমরা তার মধ্যে যাচ্ছি না, আমরা জীবজগতের শ্রেণীবিন্যাস করতে যাচ্ছি। জীবজগতের প্রাথমিক শ্রেণীবিন্যাস যদি আমরা দেখি তাহলে সেটা উদ্ভিদ এবং প্রাণী এই হিসাব করে বহুদিন ধরে চলে আসছে। পরবর্তীকালে যখন কোষের ধারণা সবার মধ্যে এলো, মানে যখন প্রথম কোষ সম্বন্ধে জানা গেল, এই কোষ সম্বন্ধে জানা যাওয়ার পর একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে প্রত্যেকটি জীব এক একটি কোষ নিয়ে তৈরি, অর্থাৎ জীবজগতের মানে যে গঠনগত একক যদি আমরা বলি, সে উদ্ভিদ হোক আর প্রাণী হোক যাই হোক, সেটা কিন্তু জীব, সেটা কিন্তু কোষ। তাহলে এই কোষের উপরে ভিত্তি করেও কি আমরা কোনো একটি জীবজগৎকে ভাগ করতে পারি? পরবর্তীকালে যখন মাইক্রোস্কোপ, কম্পাউন্ড মাইক্রোস্কোপ বা আলোক মাইক্রোস্কোপ আবিষ্কার হলো, তখন এই সমস্যার খানিকটা সমাধান এলো। সমস্যার সমাধান করতে গিয়ে দেখা গেল যে কিছু প্রাণী আছে বা কিছু জীব আছে, প্রাণী বলবো না, কিছু জীব আছে যারা এককোষী। তাদের একটাই কোষ হচ্ছে, তাদের একটা কোষের মাধ্যমেই তারা সমস্ত কিছু করে, এগুলোকে আমরা বলছি এককোষী। আর কিছু জীব থাকে যারা বহুকোষী। তাহলে এই এককোষী এবং বহুকোষী এই ধরনের আমরা বিভক্ত করলাম। মনে রাখতে হবে জীবজগতের যে শ্রেণীবিন্যাস সম্বন্ধে আমরা জানছি, এই শ্রেণীবিন্যাসের সবকটাই সম্ভব হয়েছে মাইক্রোস্কোপ আবিষ্কার হওয়ার পর। আমরা আগে ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি পড়তে গিয়ে দেখেছি যে কার্ল লিনিয়াস বা ক্যারোলাস লিনিয়াস, ইনি প্রথম জীবজগতের শ্রেণীবিন্যাস করেন। যে শ্রেণীবিন্যাসকে আমরা কৃত্রিম শ্রেণীবিন্যাস বলেছিলাম, কেন তার কারণ আমরা আগে আলোচনা করেছি। তো ক্যারোলাস লিনিয়াসের পরবর্তীকালে ক্যারোলাস লিনিয়াস কি করেছিলেন না, পার্টিকুলার কোনো একটি জীবগোষ্ঠীকে, প্রাণীদের ভাগ করেছিলেন, উদ্ভিদদের ভাগ করেছিলেন, এরকম করেছিলেন। কিন্তু সমগ্র জীবগোষ্ঠীকে একটা স্বতঃপ্রণোদিতভাবে তাদের সম্পূর্ণ চারিত্রিক বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে বা তাদের সম্পূর্ণ বিভিন্ন জায়গায় তাদের ব্যক্তির উপর ভিত্তি করে যে ক্লাসিফিকেশন, যেটাকে আমরা বলি ওভারঅল ক্লাসিফিকেশন অফ দ্য অর্গানিজম, ওভারঅল ক্লাসিফিকেশন অফ দ্য অর্গানিজম, মানে জীবজগতের সম্পূর্ণ শ্রেণীবিন্যাস, এইটা কিন্তু লিনিয়াস দেন। লিনিয়াস উদ্ভিদের ক্লাসিফিকেশন করেছিলেন বা উদ্ভিদের শ্রেণীবিন্যাস করেছিলেন, কিছু ক্ষেত্রে উনি প্রাণীয় শ্রেণীবিন্যাস করেছিলেন, কিন্তু উদ্ভিদ এবং প্রাণী উভয় মিলে যে জীবজগৎ, সেই জীবজগতের শ্রেণীবিন্যাসে কিন্তু উদ্ভিদ প্রাণী ছাড়াও আমরা ব্যাকটেরিয়া বা ছত্রাক এদেরকেও দেখতে পাই। তাহলে এই যে ওভারঅল ক্লাসিফিকেশন, এই ওভারঅল ক্লাসিফিকেশনটা আমরা কি করে পাই? তাহলে আমাদের জীবজগতের শ্রেণীবিন্যাস বলতে আমরা কিন্তু সেই ক্লাসিফিকেশন বা সেই শ্রেণীবিন্যাসটিকে বুঝবো, যে ক্লাসিফিকেশন বা যে জীবজগতের শ্রেণীবিন্যাস বলতে আমরা সেই ওভারঅল শ্রেণীবিন্যাসকে বুঝি, যে শ্রেণীবিন্যাসে আমরা জীবজগতের শ্রেণীবিন্যাস করব, যার মধ্যে এককোষী জীব থেকে শুরু করে বহুকোষী জীব অবধি সমস্ত উদ্ভিদ বা প্রাণী সবার শ্রেণীবিন্যাস বোঝাতে আমরা বলতে পারি বা দেখতে পারি। এইরকম যখন শ্রেণীবিন্যাস নিয়ে ভাবা হলো বা যখন এরকম শ্রেণীবিন্যাসের যখন প্রয়োজনীয়তা এসে পড়লো, তখন বিভিন্ন বিজ্ঞানীরা জীবজগতের শ্রেণীবিন্যাস করতে চাইলেন। এই জীবজগতের শ্রেণীবিন্যাস করতে গিয়ে প্রথম আমরা দেখি
1969 সালে R.H. হোয়াইটেকার প্রথম একটি শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন, যে শ্রেণীবিন্যাসকে একটি সর্বোত্তম শ্রেণীবিন্যাস হিসাবে গণ্য করা হয়, যদিও তার মধ্যে কিছু ভুল ত্রুটি ছিল, কিন্তু সেগুলো খুবই নগণ্য বিষয়। তো সেই শ্রেণীবিন্যাসকে আমরা 5 রাজ্য শ্রেণীবিন্যাস বা 5 কিংডম ক্লাসিফিকেশন বলি। এই 5 কিংডম ক্লাসিফিকেশন আমাদের আজকের আমরা যে ক্লাসটা করছি, এই ভিডিও ক্লাসে আমাদের আজকের যে জিনিসটা নিয়ে আমরা পড়াশোনা করব সেটা হচ্ছে এই 5 রাজ্য শ্রেণীবিন্যাস। এই 5 রাজ্য শ্রেণীবিন্যাসের জন্য হোয়াইটেকার কি ধরনের ক্যারেক্টারিস্টিক ফিচার নিয়েছিলেন, এই 5 রাজ্য শ্রেণীবিন্যাসের জন্য হোয়াইটেকার কি ধরনের বৈশিষ্ট্য নিয়েছিলেন, এই জিনিসগুলো আমরা 5 রাজ্য শ্রেণীবিন্যাসের মধ্যে দেখব। এবং তারপরে দেখব 1978 সালে আরেকটি ক্লাসিফিকেশন, যেটা এই জীবজগতের শ্রেণীবিন্যাসের পুরো আমূল পরিবর্তন আনে। তাহলে 5 রাজ্য শ্রেণীবিন্যাস R.H. হোয়াইটেকার 1969-এ এটির প্রবক্তা ছিলেন, এবং 1969-এ উনি এই 5 রাজ্য শ্রেণীবিন্যাসটি বলেন। এই 5 রাজ্য শ্রেণীবিন্যাস পড়ার আগে আমরা দেখব যে R.H. হোয়াইটেকার যে ভিত্তিতে এই 5 রাজ্য শ্রেণীবিন্যাস করেছিলেন সেই ভিত্তিগুলো কি? সেই ভিত্তিগুলো হচ্ছে কোষের গঠন, জীবদেহের জটিলতা, পুষ্টি পদ্ধতি এবং বাস্তুতান্ত্রিক সম্পর্ক। আমরা এই যে 4টে যে ভিত্তি দেখলাম, এই 4টে ভিত্তিকে যদি একটু এক্সপ্লেন করি বা একটু ভালো করে যদি আমরা বুঝি, দেখো প্রথমে বলা হয়েছে কোষের গঠন। আমরা জানি জীবদেহের কোষ প্রধানত 2 রকমের হয়। একটি কোষকে আমরা বলি আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষ, এবং দ্বিতীয়টি হচ্ছে যেটাকে আমরা বলি আধুনিক কোষ বা ইউক্যারিওটিক। এইরকম দুটি কোষ আমরা জানি। এই আদি কোষ বা আধুনিক কোষ, এই যে দুটো আমরা কোষ দেখলাম, এই দুটো কোষকে আমরা কিসের ভিত্তিতে আলাদা করেছি? না দেখো, দুটোর মধ্যে দুটো কথা বলেছি। একটাকে বলেছি ইউক্যারিওটিক, একটাকে বলেছি প্রোক্যারিওটিক। এখন ক্যারিয়নস, আমি একটু ভালো করে যদি লিখি তাহলে ক্যারিয়নস মানে হচ্ছে নিউক্লিয়াস। ক্যারিয়নস মানে হচ্ছে নিউক্লিয়াস। এখন প্রোক্যারিয়নস মানে হচ্ছে আদি বা প্রাচীন, আর ইউ মানে হচ্ছে আধুনিক বা নব। এখন এই যে এই দুটো জিনিসের ভিত্তিতে আমরা এদেরকে আলাদা করেছি। তাহলে যে সকল কোষের মধ্যে আমরা নিউক্লিয়াসটা আদি বা প্রাচীন হিসেবে আদি বা প্রাচীন জাতীয় দেখতে পাই, তাদেরকে আমরা বলি প্রোক্যারিওট। আর যাদের ক্ষেত্রে আমরা আধুনিক বা নতুন বা নব দেখতে পাই, তাদেরকে আমরা বলছি আধুনিক বা ইউক্যারিওট। এখন প্রশ্নটা হচ্ছে যে কেন আমরা বারবার এই নিউক্লিয়াসকে কনসিডার করছি? আমরা প্রত্যেকেই জানি যে নিউক্লিয়াস কোষের চালক অংশ, অর্থাৎ কোষের মধ্যে যে সমস্ত শারীরবৃত্তীয় বা রাসায়নিক বা যে ধরনের প্রোটিন সংশ্লেষ ঘটিত বা যে কোনো ধরনের যা পরিবর্তন হয়, ইনক্লুডিং কোষ বিভাজন বা সেল ডিভিশন, তার প্রত্যেক কটার যে চালনা শক্তি বা চালনা করার যে সংকেত, সেটা সম্পূর্ণভাবে আসে নিউক্লিয়াস থেকে। প্রশ্ন করতে পারো, স্যার নিউক্লিয়াস থেকে কেন আসে? আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমাটিন ফাইবার, নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমাটিন জালক। এই ক্রোমাটিন জালক প্রকৃতপক্ষে হচ্ছে কোষের জিনবস্তু বা ডিএনএ। কোষের জিনবস্তু বা ডিএনএ, তাহলে কোনো একটা জায়গায় কোষের যে জিনবস্তু থাকে, সেখান থেকেই কিন্তু সংকেত যায় কোষের বিভিন্ন ধরনের অংশ বা বিভিন্ন কার্যকারিতা করার জন্য। এই কোষের যে কার্যকারিতা আমরা দেখি, এই কোষের কার্যকারিতা সম্পূর্ণভাবে কন্ট্রোল করে ডিএনএ। ডিএনএ থাকে ক্রোমাটিন জালকের রূপে এবং ক্রোমাটিন জালক থাকে নিউক্লিয়াসের মধ্যে। তাই পরোক্ষভাবে আমরা বলতে পারি কোষের চালক অংশ হিসেবে নিউক্লিয়াস থাকে। তাহলে কোনো একটা কোষে যদি নিউক্লিয়াস সংগঠিত হয়, তাহলেই তাকে আমরা ইভলিউশনের ক্ষেত্রে বা
অনেকটা আধুনিক ধরনের কোষ বলবো, আর যদি না থাকে তাকে আমরা আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষ বলবো। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে কোষ দু রকমের হয়, একটাকে বলছি আমরা প্রোক্যারিওট, একটাকে বলছি ইউক্যারিওট। কার উপরে বেস করে করছি না নিউক্লিয়াসের উপরে বেস করে করছি। এখন এই নিউক্লিয়াসের কিসের উপরে বেস করে করছি, মানে আমি কোন ধরনের নিউক্লিয়াসকে আদি নিউক্লিয়াস আর কোন ধরনের নিউক্লিয়াসকে আমি আধুনিক নিউক্লিয়াস বলবো। নিউক্লিয়াস কি, কেন নিউক্লিয়াস কোষের চালক অংশ, এগুলো তো বুঝলাম, এবং কেন আমরা একটা কোষকে আদি বা আধুনিক কোষ বুঝি সেটাও আমরা বুঝলাম। কিন্তু কেন আমরা মানে কোন ধরনের বৈশিষ্ট্যের জন্য আমরা নিউক্লিয়াসকে আদি নিউক্লিয়াস বা আধুনিক নিউক্লিয়াস বলবো। না, বলছে কোনো একটি নিউক্লিয়াস যদি সুসংগঠিত হয়, তার মানে কোনো নিউক্লিয়াস বা কোনো কোষের নিউক্লিয়াস যদি সুসংগঠিত হয় তাকে আধুনিক বা সংগঠিত বা ইউক্যারিওটিক কোষ বলে। তাহলে কোনো কোষের নিউক্লিয়াস যদি সুসংগঠিত হয়, এখানে আমি একটি ওয়ার্ড ব্যবহার করলাম যেটাকে আমরা বলছি সুসংগঠিত, তাকে আমরা বলছি সংগঠিত নিউক্লিয়াস বা আধুনিক নিউক্লিয়াস। এই সুসংগঠিত বলতে আমরা কি বুঝি, কোনো একটা নিউক্লিয়াসের সুসংগঠন বলতে আমরা কি বুঝি না, নিউক্লিয়াসের সুসংগঠন বলতে বুঝি যে যখন নিউক্লিয়াস নিউক্লিয় জালিকা নিউক্লিওলাস নিউক্লিওপ্লাজম ও নিউক্লিয় পর্দা সমন্বিত হয়। তার মানে এই যে কম্পোনেন্টগুলো রইল, এই চারটি উপাদান যদি কোনো নিউক্লিয়াসের মধ্যে থাকে তাহলে সেই নিউক্লিয়াসকে আমরা সুসংগঠিত নিউক্লিয়াস বলি। আবার বলছি, কোনো কোষের মধ্যে নিউক্লিয়াসের সুসংগঠিত হবে তখনই যখন সেই নিউক্লিয়াসের মধ্যে আমরা এই চারটি উপাদানকেই দেখতে পাবো। তার মানে নিউক্লিয়াস একটি পর্দা ঘেরা নিউক্লিয় জালিকা ও নিউক্লিওপ্লাজম সমৃদ্ধ যদি একটি অংশ হয় তাহলেই তাকে আমরা বলবো সুসংগঠিত নিউক্লিয়াস। যদি এর মধ্যে কোনো একটি অংশ না থাকে বা একাধিক অংশ না থাকে তাহলে তাকে আমরা সুসংগঠিত নিউক্লিয়াস বলবো না। তাহলে তোমরা সবাই বুঝতে পারছো যে আদি কোষের ক্ষেত্রে আমরা এই সুসংগঠিত নিউক্লিয়াস পাই না। তার মানে আমরা নিউক্লিয়াসের মধ্যে কি কি জিনিস পাই না, আমরা নিউক্লিয় পর্দা পাই না, আমরা নিউক্লিয় প্লাজম পাই না, আমরা নিউক্লিওলাস পাই না, আমরা নিউক্লিয় জালিকা সেই হিসাবে আমরা পাই না। আমরা যেটা পাই সেটা কি না, সেটা আমরা পাই চক্রাকার ডিএনএ, আর কি পাই একটি ঘন সন্নিবিষ্ট সাইটোপ্লাজম বা চক্রাকার ভাসমান করে দিই ভাসমান চক্রাকার ডিএনএ ঘন সন্নিবিষ্ট সাইটোপ্লাজমের মধ্যে এটা থাকে। এই জিনিসটাকে আমরা বলি নিউক্লিয়য়েড। আমরা বলি নিউক্লিয়য়েড। আমি যখন তোমাদের ব্যাকটেরিয়া পড়াবো তখন এই নিউক্লিয়য়েড সম্বন্ধে আমি আরো বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব। এখন তোমরা জেনে যাও নিউক্লিয়য়েড কাকে বলে। তাহলে যাদের মধ্যে আমরা এই ধরনের অংশ দেখব তাদেরকেই আমরা বলবো ইউক্যারিওটিক বা আদি নিউক্লিয়াস। তাহলে এই জাতীয় নিউক্লিয়াসের মধ্যে কি হয় না, এই জাতীয় নিউক্লিয়াস হচ্ছে অসংগঠিত। এই জাতীয় নিউক্লিয়াস অসংগঠিত। আর এই জাতীয় নিউক্লিয়াস যার মধ্যে আমরা নিউক্লিয়াসের সমস্ত কম্পোনেন্টগুলো পাবো একে আমরা বলি সুসংগঠিত। তাহলে আধুনিক কোষের ক্ষেত্রে সুসংগঠিত নিউক্লিয়াস পাওয়া যায়, আর আদি কোষের ক্ষেত্রে আমরা অসংগঠিত নিউক্লিয়াস পাই। তাহলে কোষের দু রকম পার্ট, আদি কোষ এবং আধুনিক কোষ। এই সম্বন্ধে তোমাদের কনসেপ্ট খানিকটা ক্লিয়ার হলো? যদি না ক্লিয়ার হয় তোমরা কমেন্ট বক্সে জানিও।
বেশ, পরে আমরা কোষের গঠন বলতে এই দুটো কোষই বুঝি, একটা আদি কোষ, একটা আধুনিক কোষ। তাহলে জীব জগতের মধ্যে যে সকল জীব আদি কোষ দ্বারা গঠিত তাদের একটা গ্রুপ বা তাদের একটা স্তর, আর যারা আধুনিক কোষ নিয়ে গঠিত তাদের একটা স্তর হলো। এবার দ্বিতীয় যে ভাগটা আসছে, তাহলে এটা আমাদের গেল। এবার দ্বিতীয় যে ভাগটা আসছে সেটা হচ্ছে জীবদেহের জটিলতা। এখন জীবদেহের জটিলতা বলতে আমরা কি বুঝি? জীবদেহের জটিলতা এটা বলতে আমরা কি বুঝি? জীবদেহ সাধারণত দু রকমের হয়। একটাকে আমরা বলি এককোষী, যারা একক কোষ নির্মিত, যারা একক কোষ নির্মিত। তার মানে এই একক কোষটা তাদের ক্ষেত্রে দেহকোষ ও জনন কোষ। এই একক কোষটা তাদের ক্ষেত্রে দেহকোষ ও জনন কোষ উভয় হিসাবে ব্যবহৃত হয়। আরেকটা দেখি বহুকোষী। আরেকটা দেখি বহুকোষী। এই বহুকোষীর ক্ষেত্রে আমরা কি দেখি না, বহুকোষীর ক্ষেত্রে আমরা দেখি যেখানে একাধিক কোষ উপস্থিত থাকে এবং একাধিক কোষ উপস্থিত থাকে এবং দেহকোষ ও জনন কোষ পৃথক থাকে। দেহকোষ ও জনন কোষ পৃথক থাকে। তাহলে জীবের গঠন বা জীবদেহের জটিলতা বলতে আমরা সেখানেই বুঝবো যেখানে একাধিক কোষ দ্বারা জীবদেহ গঠিত হবে, একাধিক কোষ দ্বারা জীবদেহ গঠিত হবে এবং জীবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বেশ কতগুলি পৃথক কোষ সমষ্টি দ্বারা এটাকে আমরা জীবদেহের জটিলতা বলি। তাহলে জীবদেহের জটিল জীবদেহ তাহলে আমরা কাকে বলবো না, জটিল জীবদেহ। তার মানে আমরা এখানে বুঝতেই পারছি যে আমরা বহুকোষীদেরকেই একমাত্র জটিল জীবদেহের অধিকারী বলবো। কারণ যদি এককোষী হয় তাহলে সেটা সরল, কারণ একটাই কোষ থাকছে, সেটা সরল, একটাই কোষ থাকছে, তার মধ্যে কোনো রকম ভ্যারিয়েশন বা কোনো রকম চেঞ্জ আসার জায়গা নেই। কিন্তু যে মুহূর্তে বহুকোষী হয়ে যাচ্ছে সেই মুহূর্তে তার একাধিক কোষ দ্বারা জীবদেহ গঠিত হচ্ছে, তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গঠিত হচ্ছে, তার দেহকোষ ও জনন কোষ আলাদা হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদের জীবদেহের জটিলতা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইখানে যে জীবদেহের জটিলতা বলা হয়েছে, এই জীবদেহের জটিলতা তাহলে দু রকম হতে পারে, একটা এককোষী এবং একটা বহুকোষী। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি, এটাকে এখান থেকে না লিখে যদি আমরা এর পাশে লিখি যে জীবদেহের জটিলতা বলতে উনি বোঝাতে চেয়েছিলেন যে এককোষী অথবা বহুকোষী। এবার আমরা আসছি পুষ্টি পদ্ধতি। আমরা যদি জীব সম্প্রদায়ের পুষ্টি পদ্ধতি দেখি, তাহলে জীব সম্প্রদায়ের যদি পুষ্টি দেখি, তাহলে জীব সম্প্রদায়ের পুষ্টিকেও আমরা দুভাগে ভাগ করি। প্রথমত আমাদের জানতে হবে যে পুষ্টিটা কেন দরকার। আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি যে আমাদের মায়েরা বা আমাদের গার্জেন বা ডাক্তাররা সবসময় বলে যে সবসময় পুষ্টিকর খাওয়া খাওয়া উচিত। এই পুষ্টিটা কি জিনিস? এই পুষ্টিটা হচ্ছে এমন একটা বস্তু, যে বস্তু কোনো একটি দেহের দৈহিক গঠন বা সেই দৈহিক গঠনের জন্য যে পরিমাণ শক্তি লাগবে সেই শক্তির সরবরাহ এগুলো করে থাকে। অর্থাৎ কিনা জীব সম্প্রদায়ের কোনো একটি জীব যখন প্রকৃতপক্ষে পুষ্ট হয় তখন তার বিভিন্ন দেহ গঠন বা দেহের পরিণতি লাভের জন্য যে পরিমাণ শক্তির দরকার পড়ে সেই পরিমাণ শক্তি সে সঠিক মাত্রায় পায়। যখন এই সঠিক মাত্রার শক্তির পরিমাণ কমে যায়
তখনই তার জীবদেহের পরিপূরণে বা জীবদেহ গঠনে বাধার সম্মুখীন হয়। তখনই আমরা সেই জীবের বৃদ্ধি ত্বরান্বিত হওয়ার জায়গায় মন্দীভূত হতে দেখি বা ধীরে হতে দেখি। তখন এবং তার মধ্যে বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশ পায়, যে লক্ষণগুলো এটা প্রমাণ করে যে সে সঠিক পরিমাণে শক্তি পাচ্ছে না কাজ করার। তাই আমরা তাকে পুষ্টির অভাবজনিত লক্ষণ বা অপুষ্টি বলে থাকি। তাহলে পুষ্টি যদি আমাদের বলতে হয়, তাহলে পুষ্টি বলতে আমরা কি বুঝবো? না, পুষ্টি বলতে সরাসরি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কোনো জীব তার সকল প্রকার জৈবনিক ও শারীরবৃত্তীয় কার্য সম্পাদন করার জন্য এবং দেহ গঠন ও তার পরিপূরণের জন্য, পরিপূরণ মানে কিন্তু পরিণত দিকে যাওয়া। আমাদের দেহের বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি হয়, সে যেমন হাত কেটে গেল বা কোনো একটা জায়গায় কিছু হলো বা ন্যাচারালি আমাদের দাঁত পড়ে গেল, সেই দাঁতটা নতুনভাবে ওঠা বা সেই ক্ষয়টা পূরণ, এগুলোকে আমরা পরিপূরণ বলে থাকি। আমরা যত ম্যাচুরিটির দিকে যাই তত আমরা পরিপূরত হতে থাকি। দেহ গঠন ও তার পরিপূরণের জন্য প্রয়োজনীয় শক্তি পায় তাকে পুষ্টি বা পোষণ বলে। হলো? তাহলে আমি এখানে বলেই দিলাম পুষ্টি বা পোষণের সংজ্ঞা মানে কাকে বলে, তাতেই আমরা বলে দিলাম সকল প্রকার জৈবনিক শারীরবৃত্তীয় কার্য সম্পাদন করার জন্য এবং দেহ গঠন ও তার পরিপূরণের জন্য যে প্রয়োজনীয় শক্তি পায় তাকেই আমরা পুষ্টি বলি। এই শক্তি কোথা থেকে সংগ্রহ করবে? না, এই শক্তি জীবদেহ সংগ্রহ করে খাদ্যের মাধ্যমে। সরি, অর্থাৎ বাইরে থেকে সংগৃহীত খাদ্য, সেই খাদ্যের মধ্যে বিভিন্ন ধরনের যে অজৈব অণুগুলি বিভিন্ন বন্ধনী তৈরির মাধ্যমে শক্তির যে শক্তির যে সঞ্চয় করে, সেই শক্তি যখন বিভিন্নভাবে সেই বন্ধনী ভেঙে যাবার মাধ্যমে বাইরে বেরিয়ে যায়, তখন সেই রাসায়নিক শক্তি বিভিন্ন উপায়ে আমাদের দেহে স্থৈতিক শক্তি বা গতিশক্তি হিসাবে কাজ করে। যেমন আমি যদি ধরি যে আমি প্রোটিন বা কার্বোহাইড্রেট খাচ্ছি, শর্করা জাতীয় খাবার খাচ্ছি, তাহলে এই শর্করা জাতীয় খাবারের মধ্যে আমরা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনকে বিভিন্ন বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়ে একটা পদার্থ তৈরি করতে দেখব, যেটাকে আমরা বলছি কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেট পদার্থটি যখন বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় তার এই মধ্যেকার বন্ধনীগুলো ভেঙে যায়, তখন এই বন্ধনীর সৃষ্টির জন্য যে শক্তি বা এনার্জি তারা এই বন্ধনীর মধ্যে আটকে রেখেছিল কি হিসাবে? রাসায়নিক শক্তি হিসাবে, সেটা গতিশক্তি হিসাবে মুক্তি পায়। এই যে গতিশক্তি হিসাবে মুক্তি পেল, সেটা কখনো স্থিতিশক্তি হিসাবে, কখনো গতিশক্তি হিসাবে বিভিন্নভাবে এটা কাজে লাগে এবং জীবদেহ সেই জিনিসগুলিকে ব্যবহার করে। এই ব্যবহার করার অনেক পদ্ধতি আছে। আমরা যত ধীরে ধীরে চ্যাপ্টার ওয়াইজ সামনের দিকে এগিয়ে যাব, তত আমরা দেখব যে কি করে হচ্ছে এই জিনিসগুলো আমরা দেখব। কিন্তু মূল কথা হচ্ছে, তাহলে শক্তিটা কোথা থেকে পেল? সেই খাদ্য থেকে। এবার এই খাদ্য কোনো জীব তার নিজের দেহে তৈরি করতে পারে, আবার কোনো জীব সেই অন্য জীবের উপরে খাদ্যের জন্য নির্ভরশীল হয়। আমি কি বলতে চাইছি তোমরা বুঝতেই পারছো। তাহলে কোনো জীব থাকে যারা এই শক্তির জন্য প্রয়োজনীয় খাদ্য নিজেদের দেহে সংশ্লেষ করতে পারে। কি করে তারা সংশ্লেষ করতে পারে ছোট্ট করে বলে দিই, যদি এখানে বলা মানে অনেকটা ডিটেলস দরকার নেই, ছোট্ট করে বলে দিই কি না, বিভিন্ন প্রকার অজৈব উপাদানের সাহায্যে প্রাকৃতিকভাবে
বিভিন্ন অজৈব উপাদানের সাহায্যে প্রাকৃতিকভাবে তারা প্রয়োজনীয় খাদ্য নিজেদের দেহে সংশ্লেষ করতে পারে। এই জাতীয় জীবদের আমরা বলি স্বভোজী। এদেরকে আমরা বলি স্বভোজী। স্ব মানে নিজস্ব, ভোজন মানে খাদ্য। যে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে তাকে স্বভোজী বলি। কিন্তু কিভাবে? স্যার আমি তো বাড়িতে নিজের রান্না নিজে করি না, সেরকম নয়। তুমি কতগুলো অজৈব উপাদানের সাহায্যে প্রাকৃতিকভাবে যখন নিজের দেহে নিজের খাদ্য তৈরি করতে পারবে, তখন সেটাকে আমরা বলবো, তাদেরকে আমরা বলবো স্বভোজী। ঠিক উল্টোভাবে আমরা বলতে পারি যে প্রয়োজনীয় খাদ্যের জন্য অপর কোনো জীবের ওপর সম্পূর্ণ বা আংশিক নির্ভর করতে হয়, তাহলে আমরা বলি পরভোজী বা পরজীবী। হ্যালো, তাহলে যারা এই খাদ্যের জন্য সম্পূর্ণ বা আংশিক রূপে কোনো একটা অন্য কোনো জীবের উপরে নির্ভরশীল হয়, তখন তাদেরকে আমরা পরভোজী বা পরজীবী বলে থাকি। যেমন আমরা তাহলে কি দেখলাম? পরজীবী বা পরভোজী। তাহলে পরজীবী বা পরভোজী সরাসরি স্বভোজীর উপরে নির্ভর করে, অথবা অন্য কোনো পরজীবীর উপরে বা পরভোজীর উপরেও নির্ভর করতে পারে। মোদ্দা কথা, তারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না। তাহলে এইবার আমরা দেখলাম তাহলে জীব সম্প্রদায়ের পুষ্টি বা পুষ্টি পদ্ধতিতে ওনারা দুভাগে ভাগ করলেন। কি কি সেইটা আমরা একটু দেখি। উনি এটাকে দুটো ভাগে ভাগ করলেন। একটাকে বললেন স্বভোজী বা অটোট্রফ, আরেকটা হলো পরভোজী বা হেটারোট্রফস। এই দুটো ভাগে ভাগ করবে। যদিও পরভোজীর আবার অন্য অনেক ভাগ আছে, যেমন মৃতজীবী, যেমন মিথজীবী, যেমন অনন্যজীবী, সেগুলোর দিকে আমরা এখন কনসিডার করছি না। এবার তোমরা বলবে যে স্যার আপনি যে পুষ্টি পদ্ধতি কনসিডার করছেন, কিন্তু এগুলোকে কেন কনসিডার করছেন না? তাহলে আমি বলবো এর পরের যে ভাগটা আছে, তার মানে বাস্তুতান্ত্রিক সম্পর্ক, এই বাস্তুতান্ত্রিক সম্পর্কে গিয়ে আমার পরজীবী বা পরভোজীর ভাগগুলো হবে। তাহলে পরবর্তী যে ভাগটা আছে, সেই পরবর্তী ভাগটাকে আমরা বলছি বাস্তুতান্ত্রিক সম্পর্ক। বাস্তুতান্ত্রিক সম্পর্ক কি বলে? কোনো একটা জায়গায় বাস্তুতন্ত্র বলতে বা ইকোসিস্টেম বলতে আমরা কি বুঝি না, যে সমস্ত জীব এবং অজৈব সম্প্রদায়ের মধ্যে যে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে পরিবেশ গড়ে ওঠে, সেই পরিবেশকে তাকেই আমরা বলি বাস্তুতন্ত্র। তাহলে বাস্তুতন্ত্রের মধ্যে দুটো উপাদান থাকে। উপাদান কি কি? একটা উপাদানকে আমরা বলছি সজীব, আরেকটা উপাদানকে আমরা বলছি জড়। এই সজীব এবং জড় উপাদান পরস্পর সম্পর্কযুক্ত। কিরকম সম্পর্কযুক্ত? আমরা দেখেছি এই স্বভোজী পুষ্টির ক্ষেত্রে যে জীব পরিবেশ থেকে অজৈব উপাদান সংগ্রহ করে, তার মানে পরিবেশ থেকে যখন সে অজৈব উপাদান সংগ্রহ করছে, তখন তার মধ্যে সেই অজৈব উপাদানগুলি তার দেহের মধ্যে অন্তর্নিহিত বা নিহিত অবস্থায় রয়েছে। তাহলে তার মৃত্যুর পর সেই তার দেহের মধ্যে অন্তর্নিহিত অজৈব পদার্থগুলোকে বাইরে যাওয়া দরকার। এই বাইরে যাওয়ার জন্য তাকে কি করতে হয় না, তার শরীরের বিয়োজন দরকার। এটা যেমন, তাহলে কি কি জিনিস হলো? আমরা কতগুলো জিনিস দেখলাম। এক নম্বর আমরা দেখলাম কোন জীব পরিবেশ থেকে, তার মানে সজীব উপাদান পরিবেশ থেকে সজীব উপাদানরা কি করে না, সজীব উপাদানরা পরিবেশ থেকে অজৈব উপাদানের সাহায্যে খাদ্য
উৎপাদন করে। এটা কারা করে? স্বভোজীরা করে। পরভোজীরা এই স্বভোজীদের উপর নির্ভরশীল হয়। তার মানে একটা স্বভোজীর দেহে যে সমস্ত অজৈব উপাদান অন্তর্নিহিত রইল, সেই অজৈব উপাদানগুলি কালক্রমে কোনো একটি পরজীবী বা পরভোজীর দেহের মধ্যেও সঞ্চারিত হতে পারে। তাহলে পরজীবী বা পরভোজীর দেহে যখন এগুলো সঞ্চারিত হয়, তখন তার মধ্যেও কিন্তু আমরা সেই উপাদানগুলি অন্তর্নিহিত থাকতে দেখি। তাহলে যখন এই সজীব উপাদানগুলির মৃত্যু হয়ে যায়, তখন তাদের বিয়োজন দরকার, যাতে এই বিয়োজনের মাধ্যমে পরিবেশে অজৈব উপাদান ফিরে যায়। তাহলে সজীব উপাদান পরিবেশ থেকে অজৈব উপাদানের সাহায্যে খাদ্য উৎপাদন করে, হয় সরাসরি অথবা নির্ভর করে, এবং বিয়োজনের পর তাদের মৃত্যুর পর বিয়োজনে হলে সেই অজৈব উপাদান আবার পরিবেশে ফিরে গিয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। এই যে এটাই হচ্ছে একটা বাস্তুতান্ত্রিক আন্তঃসম্পর্কের মাধ্যমে কিন্তু সজীব এবং জড় উপাদান একে অপরের সঙ্গে সম্পর্ক মেনটেন করে চলেছে বা সম্পর্ক প্রতিষ্ঠা করে চলেছে। অজৈব উপাদান যেমন সজীব উপাদান যেমন অজৈব উপাদানকে সংগ্রহ না করলে তাদের যেমন খাদ্য উৎপন্ন করতে পারবে না, ফলে স্বভোজীরা জীবিত থাকতে পারবে না, ফলে পরভোজীরাও যারা স্বভোজীদের উপর নির্ভর করে আছে বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, তাদেরও ওখানে এক্সিস্টেন্স নিয়ে সমস্যা হবে বা তাদেরও ওখানে স্থায়িত্বকাল নিয়ে সমস্যা হবে। ঠিক সেই রকমই যদি সজীব উপাদানের মৃত্যু না ঘটে বা সজীব উপাদান যদি জড় উপাদানকে সংগ্রহ না করে, তাহলে পরিবেশে জড় উপাদানের আধিক্য ঘটে গেলে আবার পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। তাহলে এই ভারসাম্য বজায় রাখার জন্য সজীব এবং জড় উপাদানের মধ্যে একটা আন্তঃসম্পর্ক থাকতেই হয়। এই আন্তঃসম্পর্কটাকে আমরা বাস্তুতান্ত্রিক সম্পর্ক বলছি। এবার এই বাস্তুতান্ত্রিক সম্পর্কতে যদি আমরা সজীব উপাদানের বিভাগ করি, কিসের উপরে ভিত্তি করে বিভাগ করব? না, পরিবেশ থেকে অজৈব উপাদান নিয়ে কোন সজীব বস্তু কিভাবে ব্যবহার করছে এবং কোন সজীব বস্তু মারা যাওয়ার পর মৃতদেহকে বিয়োজনে সাহায্য করছে, এই রকম অনুযায়ী যদি তাদের একটা সমবিভাগ বা ক্যাটেগরি আমরা করি, তাহলে সেই ক্যাটাগরিটা কেমন হবে সেটা আমরা একটু দেখি। তাহলে আমরা জানি এই স্বভোজীরা বাস্তুতন্ত্রের মধ্যে মানে পরিবেশ থেকে অজৈব উপাদান সংগ্রহের মাধ্যমে সরাসরি নিজের দেহে খাদ্য উৎপন্ন করে এবং পরভোজীরা এই স্বভোজীদের উপরে নির্ভর করে। তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা বিশেষ খাদ্য, ধরে নাও কার্বোহাইড্রেট বা শর্করা, তাহলে শর্করা জাতীয় খাদ্য স্বভোজী উদ্ভিদ, নিজের স্বভোজী যারা উদ্ভিদ তারা নিজেদের দেহে উৎপন্ন করছে, এবং পরজীবীরা বা পরভোজীরা হয় প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে সেই কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য নিজেদের দেহের মধ্যে আহরণ করছে। তাহলে তারা এদের উপর নির্ভরশীল। তাহলে আমরা বলতে পারি তাহলে স্বভোজীরা কি করে? না, পরিবেশ থেকে অজৈব উপাদান নিয়ে খাদ্য উৎপন্ন করে, তাই এদেরকে আমরা বলি উৎপাদক। তাহলে প্রথম ক্যাটেগরি হচ্ছে উৎপাদক। এই উৎপাদক আমি তাহলে কাদের বলবো? যারা পরিবেশ থেকে অজৈব উপাদান গুলির সাহায্যে প্রাকৃতিক উপায় খাদ্য উৎপাদন করে, তাদের আমরা বলছি উৎপাদক। এবার এই উৎপাদকের উপর কিছু পরজীবী বা পরভোজী বা হেটারোট্রফ নির্ভর করে। তাহলে তাদেরকে আমরা কি বলছি? তারা প্রথম উৎপাদকদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করছে। প্রথম ছিল উৎপাদক, এর পরের স্টেজটা হলো তারা যারা উৎপাদকদের খাদ্য হিসেবে গ্রহণ করে, তাই এদেরকে আমরা বলছি প্রথম শ্রেণীর খাদ্য। প্রথম শ্রেণীর খাদক কারা বলবো? না, যারা সরাসরি উৎপাদক
উৎপাদকের উপর নির্ভরশীল, এদেরকে আমরা বলছি প্রথম শ্রেণীর খাদক। এবার কিছু পরজীবী আছে যারা প্রথম শ্রেণীর খাদকের উপর নির্ভরশীল, তাদেরকে আমরা বলবো দ্বিতীয় শ্রেণীর খাদক। যারা প্রথম শ্রেণীর খাদকের উপর নির্ভরশীল, তাদের আমরা বলবো দ্বিতীয় শ্রেণীর খাদক। তাহলে আবার কিছু পরজীবী থাকে যারা দ্বিতীয় শ্রেণীর খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে, তাদেরকে আমরা বলছি সর্বোচ্চ শ্রেণীর খাদক, তাদের আমরা বলছি সর্বোচ্চ শ্রেণীর খাদক। এবার দেখো এখানে সব থেকে মজার ব্যাপার, প্রথম শ্রেণীর খাদক যারা, তারা কিন্তু সরাসরি উৎপাদকের উপর নির্ভরশীল, আর দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় বা সর্বোচ্চ শ্রেণীর খাদক এরা কিন্তু পরোক্ষভাবে উৎপাদকের উপর নির্ভরশীল। কারণ এরা দ্বিতীয় শ্রেণীর খাদক প্রথম শ্রেণীর খাদককে খাচ্ছে এবং সর্বোচ্চ শ্রেণীর খাদক আয়দার প্রথম শ্রেণীর খাদককে বা দ্বিতীয় শ্রেণীর খাদককে খাচ্ছে। তাহলে এদেরকে আমরা বলছি এরা মানে সরাসরি না হলেও এক ঘুরপথে এরা উৎপাদকের উপর নির্ভরশীল, অপ্রত্যক্ষভাবে এরা প্রত্যক্ষভাবে এরা অপ্রত্যক্ষভাবে উৎপাদকের উপর নির্ভরশীল। তাহলে বাস্তুতান্ত্রিক সম্পর্কের ভিত্তিতে আমরা তিন ধরনের দেখলাম, একটা উৎপাদক, আর একটা খাদক, সেটা প্রথম শ্রেণী হতে পারে, দ্বিতীয় শ্রেণী হতে পারে। এবার যদি আমি দেখি এই তিন প্রকার বস্তু অর্থাৎ উৎপাদক, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, সর্বোচ্চ শ্রেণীর খাদক, এদের যখন মৃত্যু হবে এই প্রত্যেকে কিন্তু মৃত্যু মুখে পতিত হবে, এই প্রত্যেকে মৃত্যু মুখে পতিত হবে। এদের মৃত্যুর পর এদের যে মৃতদেহ থাকবে সেগুলোকে বিয়োজন করা প্রয়োজন, কারণ উৎপাদক তো সরাসরি পরিবেশ থেকে অজৈব উপাদানগুলি নিয়ে নিজের দেহের মধ্যে নিহিত করছে খাদ্য তৈরির মাধ্যমে, আর প্রথম শ্রেণীর খাদক বা খাদক শ্রেণী তারা উৎপাদককে সরাসরি অথবা পরোক্ষভাবে তাদেরকে খেয়ে তাদের উপরে তারা নির্ভর করছে, ফলে তাদের যে অজৈব উপাদানগুলো থাকছে সেই অজৈব উপাদানগুলো তাদের দেহের মধ্যে অন্তর্নিহিত হচ্ছে। তাহলে এদের মৃত্যুর পর এদের বিয়োজন দরকার, কারণ এই অজৈব উপাদানগুলিকে পরিবেশে ফিরে যেতে হবে। আমরা বাস্তুতান্ত্রিক তাহলে কি বললাম, যে এরা যখন মারা যাবে তখন এদের বিয়োজন প্রয়োজন। তাহলে এই বিয়োজন করতে আমার এখানে একটা বিশেষ প্রকার জীব লাগবে, যাদের আমরা বলবো বিয়োজক। মনে রাখতে হবে একটা খুব ফান্ডামেন্টাল কথা, উৎপাদক কিন্তু উৎপাদক, খাদক বা বিয়োজক যাই হোক না কেন সে কিন্তু এই উৎপাদকের তারা কিন্তু পরজীবী বা পরভোজী। যেমন প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক বা সর্বোচ্চ শ্রেণীর খাদক এরা যেমন সরাসরি উৎপাদককে বা দ্বিতীয় শ্রেণীর খাদক প্রথম শ্রেণীর খাদককে বা সর্বোচ্চ শ্রেণীর খাদক দ্বিতীয় শ্রেণীর খাদককে খাচ্ছে, তেমনি এদের মৃত বা গলিত বা এদের মৃত্যুর পর এদের মৃত জীবদেহকে বিয়োজিত করে তার থেকে পুষ্টিদ্রব্য সংগ্রহ করে একটা বিয়োজক। প্রশ্ন উঠতে পারে, স্যার বিয়োজকেরও মৃত্যু হবে? হ্যাঁ হবে। তাহলে বিয়োজকের মৃত্যুর পর তার দেহকেও বিয়োজিত করার দরকার পড়বে? অবশ্যই পড়বে, তার জন্য বিয়োজক থাকে। তাহলে বিয়োজক শুধুমাত্র উৎপাদক বা খাদক শ্রেণীকেই বিয়োজিত করে না, একটা বিয়োজক আরেকটা বিয়োজকের মৃত্যুর পর তার দেহকেও বিয়োজিত করে। অর্থাৎ আমরা একটা ছত্রাককে মরে গেলে তার দেহে সেই মৃত ছত্রাকের গায়ের মধ্যেও আমরা অনেক ছত্রাক জন্মাতে দেখি যারা সেই মৃত ছত্রাককে বিয়োজিত করে। তাহলে এবার যদি আমরা এই বাস্তুতান্ত্রিক সম্পর্কের দিক থেকে এদেরকে ভাগ করি তাহলে আমরা কি দেখবো সেটা একটুখানি দেখি। তাহলে বাস্তুতান্ত্রিক সম্পর্কের ভিত্তিতে যদি আমরা এদেরকে ভাগ করি, আমি এদেরকে টোটাল 3 ভাগে ভাগ করব। এই 3টে ভাগ কি কি? একটাকে আমরা বলবো উৎপাদক, একটাকে আমি বলবো খাদক, আরেকটাকে আমি বলবো বিয়োজক। একে আমরা বলবো প্রডিউসার,
একে আমরা বলবো কনজিউমার, আর এটাকে আমরা বলবো বিয়োজক। বিয়োজক মানে হচ্ছে যারা বিয়োজিত করে দেয়, তার মানে ডিকম্পোজার। ডিকম্পোজার। তাহলে এই যে ভাগগুলো, এইগুলো হচ্ছে শ্রেণীবিন্যাসের ভিত্তির ভাগ। অর্থাৎ আর.এইচ. হোয়াইটেকার 1969-এ যে ভিত্তিগুলোর উপরে বেশ করে তার এই 5 রাজ্য শ্রেণীবিন্যাস দিয়েছিলেন, সেই ভিত্তিগুলোকে উনি এইরকমভাবে ধরেছিলেন, বা সেই ভিত্তিগুলোকে উনি এইরকমভাবে আইসোলেশন করেছিলেন, বা এইরকমভাবে আলাদা করেছিলেন, করে উনি একটা 5টা রাজ্যের একটা শ্রেণীবিন্যাস দিয়েছিলেন। সেই শ্রেণীবিন্যাসটা যদি আমরা বিশ্লেষণ করি, একটু পরেই আমরা করব, সেই শ্রেণীবিন্যাসটা বিশ্লেষণ করে প্রত্যেকটা চারিত্রিক বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। এবার আমরা এই শ্রেণীবিন্যাসের ছকটা দেখে নেব। অর্থাৎ আর.এইচ. হোয়াইটেকার যে 5 রাজ্য শ্রেণীবিন্যাস করেছিলেন এই 4টে বিষয়ের উপরে ভিত্তি করে, সেই বিষয়টা এবার আমরা দেখব। এই হচ্ছে 5 রাজ্য শ্রেণীবিন্যাস যা আর.এইচ. হোয়াইটেকার 1969-এ প্রপোজাল দেন, কতগুলো শ্রেণীবিন্যাসের ভিত্তির উপর নির্ভর করে। ভিত্তিগুলো আমরা একটু আগে আলোচনা করলাম। এবার সেই আলোচনার ভিত্তিতে আমরা এই জীবজগৎকে শ্রেণীবিন্যাস করেছি 5টা ভাগে। কি কি? মনেরা, প্রোটিস্টা, অ্যানিমালিয়া, ফাঞ্জাই আর প্ল্যান্টি। এই টোটাল 5টা ভাগে ভাগ করেছি। এবং তোমরা দেখতেই পাচ্ছ প্রোটিস্টা যে গ্রুপটা রয়েছে সেটা সব থেকে বৃহৎ। প্রোটিস্টা গ্রুপটা সব থেকে বৃহৎ। মনেরা, অ্যানিমালিয়া, ফাঞ্জাই বা প্ল্যান্টি এগুলো অলমোস্ট বা প্রায় একই রকম আয়তনের। এবার আমরা দেখে নিই যে 4টে ভিত্তি উনি করেছিলেন হোয়াইটেকার তার শ্রেণীবিন্যাসে, এই 4টে ভিত্তি কি কি, মানে কীরকমভাবে এই 5 রাজ্য শ্রেণীবিন্যাসের উপরে সেটা প্রত্যক্ষ প্রভাব বিস্তার করে, সেটা আমরা একটু দেখি। দেখো, মনেরার এখানে যে প্রথম আমরা এখানে তার প্রথম ভিত্তি সেটা কি না, কোষের প্রকার বা গঠন। কোষের প্রকার বা গঠন, এই কোষের বা প্রকার বা গঠনে আমরা 2 রকমের কোষ পেয়েছি, তাই তো? এক রকমের কোষকে আমরা বলেছি আদি কোষ, আর আরেক রকমের কোষকে আমরা বলেছি আধুনিক কোষ। তাহলে মনেরাকে আমরা আদি কোষের মধ্যে ফেলি, তার মানে বা উনি ফেলেছিলেন, তার মানে মনেরা এই গোষ্ঠীভুক্ত যে জীবরা আছে তারা প্রত্যেকেই প্রোক্যারিওটিক কোষযুক্ত। তার মানে তাদের মধ্যে একটা বৈশিষ্ট্য কমন, সেটা কি না, তাদের প্রত্যেকেরই কোষের মধ্যে সুসংগঠিত নিউক্লিয়াস নেই। তারা স্বভোজী না পরজীবী বা পরভোজী সেটা প্রশ্ন পরের ব্যাপার। তারা সরল প্রকৃতির, অবশ্যই তারা সরল প্রকৃতির, এবং তারা প্রত্যেকেই সুসংগঠিত নিউক্লিয়াস ব্যতীত। ঠিক আছে, এরপরে দেখো আসে প্রোটিস্টা। প্রোটিস্টার প্রথম প্রাথমিক বৈশিষ্ট্য কি না, প্রোটিস্টা গ্রুপের মধ্যে যে সমস্ত উদ্ভিদরা বা প্রাণীরা আছে তারা প্রত্যেকেই, বা যে সমস্ত জীবেরা আছে তারা প্রত্যেকেই হচ্ছে ইউক্যারিওটিক কোষ, অর্থাৎ সুসংগঠিত নিউক্লিয়াস যুক্ত বা সুসংগঠিত নিউক্লিয়াস আছে এমন কোষ। তার মানে সুসংগঠিত নিউক্লিয়াস যুক্ত কোষ আমরা প্রোটিস্টার মধ্যে পাই। এবার দেখো, প্রোটিস্টা একটা বিশাল বড় গ্রুপ। এই গ্রুপের মধ্যে আমরা অনেকগুলো ভাগ পাই, যেমন প্ল্যান্টি, ফাঞ্জাই, অ্যানিমালিয়া এর পরে এসছে, কিন্তু এগুলোকেও আমরা এই প্রোটিস্টা থেকেই এগুলোকে উৎপত্তি হতে দেখেছি। তাহলে প্রোটিস্টা গ্রুপের মধ্যে আমরা এখানে 2 রকমের, মানে দ্বিতীয় যে পর্যায়টা পাবো সেই পর্যায়টা হচ্ছে কি, দ্বিতীয় যে পর্যায় পাবো সেই পর্যায়টা হচ্ছে যে জীবদেহের বা জীবের গঠন। জীবের গঠন, এই যে জীবের গঠন এটা 2 রকমের হতে পারে। একটা হতে পারে সরল, আরেকটা হতে পারে জটিল। তার মানে এটাকে আমরা বলছি বহুকোষী, আর এটাকে আমরা বলছি এককোষী। তার মানে প্রোটিস্টার মধ্যেও আমরা সরল গঠনযুক্ত জীব বা জটিল গঠনযুক্ত জীব বা এককোষী এবং বহুকোষী এই জীবের
প্রকারভেদ আমরা প্রোটিস্টার মধ্যে দেখতে পাই। এরপরে দেখো প্রোটিস্টা থেকে তিনটে আলাদা আলাদা গ্রুপ উৎপন্ন হয়েছে। একটাকে বলছি আমরা প্ল্যান্টি, একটাকে বলছি আমরা ফাঞ্জাই, একটাকে বলছি আমরা অ্যানিমালিয়া। তার মানে প্রাণী, উদ্ভিদ এবং ছত্রাক। এরপরে হোয়াইটেকারের যে ক্লাসিফিকেশনটা ছিল বা হোয়াইটেকারের যে উনি যে ভিত্তিটা নিয়েছিলেন, সেই ভিত্তিটাকে আমরা বলেছি কি, সেই ভিত্তিটাকে আমরা বলেছিলাম পুষ্টি, অর্থাৎ জীবের পুষ্টি। তাহলে এবার আমরা এখানে থেকে আসি, এটা হচ্ছে জীবের পুষ্টি। এই জীবের পুষ্টির মধ্যে দেখো প্ল্যান্টি বা উদ্ভিদ হচ্ছে স্বভোজী, আর ফাঞ্জাই বা অ্যানিমালিয়া এরা হচ্ছে পরজীবী। তার মানে এখানে আমরা দুটো পেয়ে গেলাম, একটাকে আমরা বলছি স্বভোজী আরেকটাকে আমরা বলছি পরভোজী বা পরজীবী। একটাকে আমরা বললাম স্বভোজী, একটাকে বললাম পরজীবী বা পরভোজী। তাহলে উনি প্ল্যান্টিকে বললেন স্বভোজী, আর ফাঞ্জাই বা অ্যানিমালিয়া এই দুটোকে ওনারা বললেন পরজীবী বা পরভোজী। ঠিক আছে, তাহলে আমরা এখানে তিন রকমের পেলাম। এবারে 4 নম্বর ভিত্তি, যেটা সব থেকে পরবর্তী ভিত্তি, সেইটাকে উনি বললেন কি না, সেটাকে উনি বললেন বাস্তুতান্ত্রিক সম্পর্ক। এই বাস্তুতান্ত্রিক সম্পর্ক হচ্ছে ওনার এই ক্লাসিফিকেশনের সর্বোচ্চ ভিত্তি। এটা হচ্ছে বাস্তুতান্ত্রিক সম্পর্ক। এই বাস্তুতান্ত্রিক সম্পর্ক যেটা ছিল, বাস্তুতান্ত্রিক সম্পর্ক, এই বাস্তুতান্ত্রিক সম্পর্কের মধ্যে প্ল্যান্টি হচ্ছে উৎপাদক, খুব ইম্পর্টেন্ট, অ্যানিমালিয়া হচ্ছে খাদক, আর ফাঞ্জাই হচ্ছে বিয়োজক। তাহলে আমরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর, এই চারটে যে উনি যে ভিত্তি নিয়েছিলেন, এই চারটে ভিত্তির উপরে উনি নির্ভর করে এই 5 রাজ্য শ্রেণীবিন্যাস দিলেন। এই 5 রাজ্য শ্রেণীবিন্যাসে উনি সমস্ত জীবজগৎকে 5টা ভাগে ভাগ করলেন। একটাকে উনি বললেন মনেরা, যার মধ্যে উনি বললেন এরা সম্পূর্ণরূপে আদি কোষযুক্ত, অর্থাৎ অসংগঠিত নিউক্লিয়াসযুক্ত সরল প্রকৃতির জীব। আর তারপরে বললেন প্রোটিস্টা, যারা আধুনিক কোষযুক্ত সরল বা জটিল প্রকৃতির জীব। এরপরে উনি বললেন প্রোটিস্টার মধ্যে যত আমরা ওপরের দিকে উঠব, অর্থাৎ ইভলিউশনে বা বিবর্তনে যত আমরা উপরের দিকে উঠব, তত আমরা সরল জীব থেকে জটিল জীবের সৃষ্টি হতে দেখব। তার মানে প্রোটিস্টার ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। মনেরা একদম সরল জীব, তার থেকে প্রোটিস্টা তার থেকে অপেক্ষাকৃত জটিল জীব। প্রোটিস্টার মধ্যে যারা একদম নিচের দিকে থাকবে তারা সরল, আর উপরের দিকে যেগুলো উঠবে তারা অপেক্ষাকৃত জটিল প্রোটিস্টা। এটাকে উনি আবার জীবের গঠনের উপরে ভাগ করলেন সরল এবং জটিল বা এককোষী এবং বহুকোষী। তার মধ্যে উনি বহুকোষী বা জটিল প্রোটিস্টাকে উনি আবার 3টে ভাগে ভাগ করলেন। একটাকে উনি বললেন প্ল্যান্টি, একটাকে ফাঞ্জাই, একটাকে অ্যানিমালিয়া। এগুলোকে উনি ভাগ করলেন জীবের পুষ্টির উপর নির্ভর করে। তার মধ্যে স্বভোজী পুষ্টি হচ্ছে প্ল্যান্টি, আর ফাঞ্জাই আর অ্যানিমালিয়া এরা হচ্ছে পরজীবী বা পরভোজী পুষ্টি। এরপরে উনি ফাঞ্জাই, প্ল্যান্টি এবং অ্যানিমালিয়ায় 3টেকে একটা বাস্তুতান্ত্রিক সম্পর্কের ভিত্তিতেও করলেন। সেটাকে উনি বললেন প্ল্যান্টি হচ্ছে উৎপাদক, অ্যানিমালিয়া হচ্ছে খাদক এবং ফাঞ্জাই হচ্ছে বিয়োজক। এটা হচ্ছে তাদের বাস্তুতান্ত্রিক সম্পর্ক। এই হিসাবে R.H. হোয়াইটেকার 1969-এ যে শ্রেণীবিন্যাস করলেন, সেটাকে আমরা জীবজগতের শ্রেণীবিন্যাস করি বা জীবজগতের শ্রেণীবিন্যাস বলি। মনে রাখতে হবে, লিনিয়াসের যে শ্রেণীবিন্যাস সেটা উদ্ভিদ বা প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, সেটা কিন্তু জীবজগতের শ্রেণীবিন্যাস নয়। কিন্তু R.H. হোয়াইটেকারের যে শ্রেণীবিন্যাস সেটা জীবজগতের শ্রেণীবিন্যাস। তার মানে আমি যখন প্ল্যান্টের শুধুমাত্র প্ল্যান্টি এই রাজ্যের শ্রেণীবিন্যাস দেখব, তখন আমি লিনিয়াসের শ্রেণীবিন্যাসটা জানব। আমি যখন ফাঞ্জাই দেখব, তখন আমি অ্যালাক্সোপোলাসের শ্রেণীবিন্যাস জানব। আমি যখন অ্যানিমালিয়া দেখব, তখন আমি আবার লিনিয়াসের শ্রেণীবিন্যাস দেখব। তার মানে প্রত্যেকটা রাজ্যের জন্য আলাদা আলাদা শ্রেণীবিন্যাস আছে,
কিন্তু ওভারঅল জীবজগৎকে এই 5 রাজ্য শ্রেণীবিন্যাসে আর.এইচ. হোয়াইটেকার সম্পূর্ণ 5টা ভাগে বিভক্ত করেন। এর পরের ক্লাসে আমরা দেখব যে 1978-এ আরেকজন কার্ল উজ এই যে 5 রাজ্য শ্রেণীবিন্যাস থেকেও অপেক্ষাকৃত সরল এবং সর্বজনগ্রাহ্য একটি ক্লাসিফিকেশন দেন, যেটাকে উনি 3 ডোমেন ক্লাসিফিকেশন বলেন বা 3 ত্রিস্তরীয় ক্লাসিফিকেশন বলেন। সেটা কিন্তু এই 5 রাজ্য ক্লাসিফিকেশনের উপর একই ভিত্তিতে করা, কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তনে, যেটা আর.এইচ. হোয়াইটেকার এই তার 5 রাজ্য শ্রেণীবিন্যাসে মিস করেছিলেন। এটা আমরা পরের দিনের ক্লাসে জানব।